আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। বর্তমানে করোনা সংকটে শুধু বাংলাদেশের অর্থনীতিই নয়, সারা বিশ্বের অর্থনীতি আজ হুমকির সম্মুখীন। এরপরেও সাংবিধানিক বাধ্যবাধকতার জন্য আমাদের মহান সংসদে উপস্থাপিত হয়েছে 2020-21 অর্থবছরের প্রস্তাবিত বাজেট। অর্থনীতির একজন শিক্ষার্থী হিসেবে বাজেট এবং এর খুঁটিনাটি বিষয় সম্পর্কে আমাদের জ্ঞান থাকা আবশ্যক। আজকের ক্লাসে আমরা বাজেটের সাথে রিলেটেড বিভিন্ন ধারণা নিয়ে আলোচনা করব। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে বাজেট কী বা বাজেট কাকে বলে, বাজেট কত প্রকার ও কী কী, মুদ্রাস্ফীতি কী, মুদ্রা সংকোচন কী, টাকার মেশিন থাকতেও সরকার ইচ্ছামতো টাকা ছাপায় না কেন, এর সাথে রিলেটেড আরেকটি কোশ্চেন, মোট দেশজ উৎপাদন বা গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বা জিডিপি কী, অর্থনৈতিক প্রবৃদ্ধি কী, অর্থনৈতিক উন্নয়ন কী, কর কী, কর কত প্রকার ও কী কী, কোভিড-19 বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির অবস্থা কী। বহুল আলোচিত কয়েকটি ধারণা। এরপরে আমরা আলোচনা করব কালো টাকা কী, কীভাবে কালো টাকা সাদা করা হয়। শিক্ষার্থীরা, তোমাদের জ্ঞাতার্থে বলে রাখছি, আমাদের 2020-21 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটটি সংসদে পেশ করা হয় 11 জুন 2020 তারিখে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমেই জেনে নেব বাজেট কী। বাজেট একটি ইংরেজি প্রতিশব্দ। এই শব্দটি ফরাসি শব্দ বৌগেট থেকে এসেছে। বাজেটের অর্থ হচ্ছে চামড়ার ব্যাগ। বাজেটকে সংজ্ঞায়িত করতে পারি আমরা এভাবে যে বাজেট হচ্ছে একটি দেশের সম্ভাব্য আয় এবং ব্যয়ের হিসাব। সরকারকে দেশ চালাতে হয়, সরকারের হয়ে যারা কাজ করে তাদের বেতন দিতে হয়, আবার নাগরিকদের উন্নয়নের জন্য রাস্তাঘাট বানানো সহ নানান ধরনের উদ্যোগ গ্রহণ করতে হয়। সুতরাং একটি নির্দিষ্ট অর্থ বছরে কোথায় কত ব্যয় হবে, কোন কোন উৎস থেকে আয় হবে, সেই পরিকল্পনার নামই হচ্ছে বাজেট। একজন মানুষও আয় ব্যয় হিসাব করে, তবে অর্থাৎ একজন ব্যক্তিও আয় ব্যয়ের হিসেব করে, তবে ব্যক্তির সঙ্গে রাষ্ট্রের বাজেটের একটি মৌলিক পার্থক্য রয়েছে। ব্যক্তি তার আয় বুঝে ব্যয় করে, আর রাষ্ট্র তার ব্যয়ের খাতগুলো নির্ধারণ করে সেই অনুযায়ী আয় করার চেষ্টা করে, আয়ের উৎসগুলো তৈরি করে। অর্থাৎ সরকার আয় করে খরচ বুঝে, আর ব্যক্তি ব্যয় করেন আয় বুঝে। আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য না থাকলে রাষ্ট্র দেশ বিদেশ থেকে অর্থ ধার করতে পারে, ব্যক্তিও পারেন, তবে ব্যক্তির ধার করার সীমা বা ক্ষেত্র সামান্য, কারণ ধার করলে পরিশোধ করতে হয়। রাষ্ট্রকেও একইভাবে ধার করলে পরিশোধ করতে হয়, তবে এজন্য রাষ্ট্র সাধারণত দেউলিয়া হয় না। ধার বছরের পর বছর টেনে নিয়ে যেতে পারে। রাষ্ট্র এই সুযোগটি নিজেই তৈরি করে নেয়, যদিও এর ফলে দায় ক্রমাগত বাড়তেই থাকে। আয় ও ব্যয় সমান কিনা সেই প্রশ্নে রাষ্ট্রের বাজেট দুই রকমের হয়ে থাকে। এ পর্যায়ে আমরা বিভিন্ন প্রকার বাজেট সম্পর্কে আলোচনা করব। তো আমরা জেনে নিলাম যে আয় ও ব্যয়ের সমতার দৃষ্টিকোণ থেকে বাজেট দুই প্রকার, একটি হচ্ছে সুষম বাজেট আর একটি হচ্ছে অসম বাজেট। সরকারের মোট আয় ও মোট ব্যয় সমান হলে সেটি হচ্ছে সুষম বাজেট, আর সরকারের মোট আয় ও ব্যয় যখন সমান হয় না, এটি হচ্ছে অসম বাজেট। অসম বাজেট আবার দুই রকম হতে পারে, একটি হচ্ছে উদ্বৃত্ত বাজেট আর একটি হচ্ছে ঘাটতি বাজেট। যদি আয় বেশি হয় ব্যয় কম হয় তখন এটি হচ্ছে উদ্বৃত্ত বাজেট, আবার ব্যয় বেশি হলে আয় কম হলে সেটি হচ্ছে ঘাটতি বাজেট। এখন প্রশ্ন থেকে যায়, কোন ধরনের বাজেট ভালো, উদ্বৃত্ত বাজেট ভালো না ঘাটতি বাজেট ভালো? সাধারণত উন্নত দেশগুলো সুষম বাজেট করে থাকে, তবে প্রতি বছরই সুষম বাজেট করা সবার পক্ষে সম্ভব হয় না। উন্নত বা ধনী দেশগুলো বাণিজ্য চক্র মেনে সুষম বাজেট করে, অর্থাৎ তাদের অর্থনীতির আপ ডাউন মাথায় রেখে সুষম বাজেট তৈরি করে।
অর্থনৈতিক পরিস্থিতি যদি ভালো হয় সুষম বাজেট করা হয়, আর যদি অর্থনৈতিক পরিস্থিতি খারাপ হয় তাহলে ঘাটতি বাজেট করা হয়। অনেক উন্নত দেশই আইন করে সুষম বাজেট তৈরি করে। যুক্তরাষ্ট্রের বেশিরভাগ রাজ্যে এই আইন আছে। সুইজারল্যান্ড, ইতালি, অস্ট্রিয়া সহ বেশ কিছু উন্নত দেশে সুষম বাজেট প্রণয়নের আইন আছে। অর্থনীতিবিদরা মনে করেন অব্যাহতভাবে সুষম বাজেট তৈরি করা ভালো কিছু নয়, বরং অর্থনৈতিক পরিস্থিতির সাথে সামঞ্জস্য রেখেই ঠিক করা উচিত বাজেটটি কেমন হবে, সুষম বাজেট হবে না ঘাটতি বাজেট হবে। সাধারণত অর্থনীতি যখন ভালো অবস্থায় থাকবে তখন সুষম বাজেট করা হয়, আর যখন খারাপ থাকে অর্থনীতিতে প্রণোদনা দেওয়ার জন্য, উদ্দীপনা দেওয়ার জন্য ঘাটতি বাজেট তৈরি করা হয়। একটা সময় ছিল যখন ঘাটতি বাজেটকে ক্ষতিকর ও সরকারের দুর্বলতা ভাবা হতো। পরিস্থিতি এখন আগের মতো নেই, পরিস্থিতি পাল্টেছে। বরং অর্থনীতিবিদরা এখন মনে করেন যে বাংলাদেশের মতো দরিদ্র দেশে কিছুটা ঘাটতি থাকা ভালো। এতে অব্যবহৃত সম্পদের ব্যবহার বাড়ে, ঘাটতি পূরণের একটি চাপ থাকে, অর্থনীতিতে এক ধরনের মোটিভেশন সৃষ্টি হয়। ঘাটতি বেশি থাকাটা আবার ভালো নয়। সাধারণত মোট দেশজ উৎপাদন বা জিডিপির 5% পর্যন্ত ঘাটতি মেনে নেওয়া হয়। অর্থাৎ আমার মোট দেশজ উৎপাদন যতটুকু, এর শতকরা 5% পর্যন্ত ঘাটতিকে স্বাভাবিক ঘাটতি হিসেবে মেনে নেওয়া যায়। এরপর ঘাটতি যদি এর চেয়ে বেশি থাকে তাহলে সেটা অর্থনীতির জন্য একটি ক্ষতিকর দিক হবে। আমরা এখন জানব বাজেটের ঘাটতি কয়ভাবে পূরণ করা যায়। বাজেটের ঘাটতি দুইভাবে পূরণ করা যায়, একটি হচ্ছে বৈদেশিক উৎস থেকে আর একটি অভ্যন্তরীণ উৎস থেকে। বৈদেশিক উৎস মূলত বৈদেশিক ঋণ। সরকার বিভিন্ন দাতা সংস্থা ও দেশ থেকে সহজ শর্তে ঋণ নেয়। এই উৎস থেকে বেশি ঋণ নিয়ে ঘাটতি পূরণ করতে পারলে তা অর্থনীতির জন্য বেশি সহনীয়, কারণ এতে সুদের হার কম এবং পরিশোধ করতে অনেক সময় পাওয়া যায়। তবে একটি লক্ষণীয় বিষয় হচ্ছে শর্তগত জটিলতা থেকেই যায়। অভ্যন্তরীণ উৎস। সরকার দুইভাবে দেশের ভিতর থেকে ঋণ নেয়, যেমন ব্যাংকিং ব্যবস্থা ও ব্যাংক বহির্ভূত ব্যবস্থা। ব্যাংক বহির্ভূত ব্যবস্থা হচ্ছে সঞ্চয়পত্র বিক্রি। এভাবে সাধারণ মানুষের কাছ থেকে ঋণ নেয় সরকার, অর্থাৎ সঞ্চয়পত্র সাধারণ মানুষের বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে সাধারণ মানুষের কাছে বিক্রি করে সরকার ঋণ নিতে পারে। অভ্যন্তরীণ উৎস থেকে বেশি ঋণ নেওয়ার দুইটি বিপদ আছে। ব্যাংকিং ব্যবস্থা থেকে সরকার যখন ঋণ নেয়, বেসরকারি খাতের জন্য অর্থ কম থাকবে, ফলে বিনিয়োগ কমে যাবে। আর ব্যাংক বহির্ভূত ব্যবস্থা থেকে ঋণ নিলে বেশি হারে সুদ দিতে হয়। এতে সুদ পরিশোধে সরকারকে বেশি পরিমাণ অর্থ বরাদ্দ রাখতে হয়। এতে পরের অর্থ বছরে বাজেটের আকার বেড়ে যায়। আবার সরকার যখন বেশি পরিমাণ ঋণ নিবে তখন মুদ্রাস্ফীতি দেখা দিতে পারে বা মূল্যস্ফীতিও বাড়তে পারে। আমরা মুদ্রাস্ফীতি সম্পর্কে কিছুক্ষণ পরে ইনশাআল্লাহ আলোচনা করব। আয় ও ব্যয়ের ভিত্তিতে বাজেট দুই ধরনের হয়, একটি হচ্ছে রাজস্ব বাজেট আর একটি হচ্ছে উন্নয়ন বাজেট। তো আমরা এখন জানবো রাজস্ব ব্যয় ও রাজস্ব আয় সম্পর্কে। রাজস্ব ব্যয় হচ্ছে সরকারের পরিচালনা খরচ। রাজস্ব ব্যয়কে অনুন্নয়ন বাজেটও বলা হয়। অনুন্নয়ন ব্যয় মোটা দাগে তিনটি ব্যয়কে সাধারণত অনুন্নয়ন ব্যয় হিসেবে বিবেচনা করা হয়। দেশ রক্ষার জন্য ব্যয়, আইন শৃঙ্খলা রক্ষা ও প্রশাসন চালানোর ব্যয়, প্রশাসন চালানোর জন্য ব্যয়। বাংলাদেশ একটি কল্যাণকর রাষ্ট্র নয়, তারপরেও বাজেটে একটা মানবিক চেহারা দেওয়ার চেষ্টা সবসময় করা হয়ে থাকে। এজন্য নানা ধরনের সামাজিক কর্মসূচি বাস্তবায়ন করা হয়। আবার কৃষি ও জ্বালানি খাতে সরকার ভর্তুকি দেয়। এর বাইরে আছে সুদ পরিশোধ। তবে সবচেয়ে বড় খরচের খাত হচ্ছে সরকারি কর্মচারীদের বেতন ও ভাতা।
তাহলে এতক্ষণ আমরা জানলাম যে রাজস্ব ব্যয় হচ্ছে সরকার পরিচালনার খরচ। তো সরকার পরিচালনার খরচকে আমরা মোটা দাগে তিনটি খরচের খাতকে দেখাতে পারি। একটি হচ্ছে দেশ রক্ষার জন্য খরচ, আরেকটা হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষার জন্য খরচ, তৃতীয়টি হচ্ছে প্রশাসন চালানোর খরচ। তবে এখানে সবচেয়ে বড় খরচের খাতটি হচ্ছে সরকারি কর্মচারীদের বেতন ও ভাতা। রাজস্ব আয়। রাষ্ট্রের কতগুলো আয়ের উৎস আছে, এগুলোকে তিন ভাগে ভাগ করা যায়, যেমন প্রত্যক্ষ কর, পরোক্ষ কর এবং কর বহির্ভূত আয়। প্রত্যক্ষ করের মধ্যে আবার আছে ব্যক্তি শ্রেণীর আয়কর, ব্যবসায়ী প্রতিষ্ঠানের আয়ের উপর কর, দান কর, উত্তরাধিকার কর, যানবাহন কর, মাদক শুল্ক, ভূমি রাজস্ব ইত্যাদি। পরোক্ষ করের মধ্যে রয়েছে আমদানি কর, আবগারি শুল্ক, ভ্যাট বা মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক। তাহলে আমরা দেখলাম যে সরকারের যে আয়ের উৎসগুলো আছে এগুলো তিন প্রকার বা তিন ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে প্রত্যক্ষ কর, একটি হচ্ছে পরোক্ষ কর, আর একটি হচ্ছে থার্ড নম্বরটি হচ্ছে কর বহির্ভূত আয়। তো প্রত্যক্ষ করের মধ্যে কিভাবে সরকার আয় করে? সরকার আয় করের মাধ্যমে আয় করে। ব্যবসা প্রতিষ্ঠানের আয়ের উপর সরকার কর ধার্য করে, ব্যক্তির আয়ের উপর সরকার কর ধার্য করে। ব্যবসা প্রতিষ্ঠানের আয়ের উপর যে কর ধার্য করা হয় তাকে বলা হয় কর্পোরেট কর, আর ব্যক্তির আয়ের উপর যে ব্যক্তি শ্রেণীর আয়ের উপর যে কর ধার্য করা হয় সেটা হচ্ছে আয়কর, দান কর, উত্তরাধিকার কর, যানবাহন কর, মাদক শুল্ক, ভূমি রাজস্ব ইত্যাদি। আর পরোক্ষ করের মধ্যে আমরা উল্লেখ করতে পারি ভ্যাট বা মূল্য সংযোজন কর, আমদানি কর, আবগারি শুল্ক, সম্পূরক শুল্ক। কর ছাড়াও আরও বিভিন্ন আয় আছে সরকারের, যেমন সরকারি প্রতিষ্ঠানের লাভ, সুদ, সাধারণ প্রশাসন থেকে আয়, ডাক্তার টেলিফোন থেকে আয়, পরিবহন থেকে আয়, জরিমানা ও দণ্ড থেকে আয়, ভাড়া, ইজারা, টোল ও লেভি থেকে আয়। শিক্ষার্থীবৃন্দ, এইখানের আলোচিত বিষয়গুলোর মধ্যে কোনো শব্দ বা কোনো কিওয়ার্ডস যদি তোমাদের বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টসে লিখবে, আমি ইনশাআল্লাহ অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এখন আমরা জেনে নিব উন্নয়ন বাজেট সম্পর্কে। দেশ পরিচালনা যত ধরনের ব্যয় আছে তা পূরণ করে আয়ের বাকি অর্থ দিয়ে সরকার উন্নয়ন পরিকল্পনাগুলো বাস্তবায়ন করে থাকে। এজন্য যে বরাদ্দ রাখা হয় তাই উন্নয়ন বাজেট। এই অর্থ দিয়ে বিভিন্ন ধরনের প্রকল্প বাস্তবায়ন করা হয়। রাস্তাঘাট নির্মাণ, সেতু নির্মাণ, বিভিন্ন রকমের উন্নয়নমূলক কাজ, যেমন গ্রামীণ উন্নয়ন, বিদ্যুৎ কেন্দ্র তৈরি, স্কুল কলেজ ও হাসপাতাল তৈরি সহ নানান ধরনের উন্নয়নমূলক কাজ। রাজস্ব উদ্বৃত্ত দেশের ভেতর ও বাইরে থেকে নেওয়া ঋণ নিয়ে উন্নয়ন বাজেট করা হয়। বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম এডিপি নামে একটি প্রকল্প খাত রয়েছে। এই খাতেই সাধারণত উন্নয়ন বাজেটের খরচ দেখানো হয়। যেহেতু এটি বহুল আলোচিত বিষয়, আমি আরেকবার বলছি, দেশ পরিচালনায় যত ধরনের ব্যয় আছে তা পূরণ করে আয়ের বাকি অংশটুকু দিয়ে বা বাকি অর্থ দিয়ে সরকার উন্নয়নের পরিকল্পনাগুলো বাস্তবায়ন করে। রাজস্ব উদ্বৃত্ত মানে আয়ের যে বাকি অর্থ সেটি দেশের ভেতর ও বাইরে থেকে নেওয়া ঋণ নিয়ে এই উন্নয়ন বাজেট করা হয়। তারপরে এডিপি বা বার্ষিক উন্নয়ন কর্মসূচি নামে যে প্রকল্প রয়েছে সেই খাতে উন্নয়ন বাজেটের খরচটা দেখানো হয় এবং সেই খাতে উন্নয়ন বাজেটের অর্থ ব্যয় হয়। শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা জানব মুদ্রাস্ফীতি সম্পর্কে বা ইনফ্লেশন সম্পর্কে। কোনো কাল পরিধিতে বা কোনো সময়ে পণ্য সেবার মূল্য যদি টাকার অঙ্কে বেড়ে যায় অর্থনীতির ভাষায় তাকে মুদ্রাস্ফীতি বলা হয়। সাধারণত পণ্যদ্রব্যের দাম বেড়ে গেলে স্থানীয় মুদ্রা দিয়ে ওই পণ্য ক্রয়ে বেশি পরিমাণ মুদ্রার প্রয়োজন, কিংবা একই পরিমাণ মুদ্রা দিয়ে আগের পরিমাণ পণ্য কিনতে গেলে পরিমাণে কম পাওয়া যায়। সহজ ভাষায় বলতে দ্রব্য সামগ্রীর দাম স্তরের ক্রমাগত বৃদ্ধিকে মুদ্রাস্ফীতি বলা হয়।
এখানে দুটি শব্দ লক্ষণীয়, একটি হচ্ছে দাম স্তর আর একটি হচ্ছে ক্রমাগত বৃদ্ধি। আমাদের একটি দুইটি পণ্যের দাম যদি বেড়ে যায় তাহলে এটি দাম বৃদ্ধি হবে, দাম স্তরের বৃদ্ধি হবে না। আমাদের নিত্য প্রয়োজনীয় সকল ধরনের পণ্য ও সেবা দাম যখন বেড়ে যাবে, সব ধরনের পণ্য ও সেবার দাম যখন বাড়বে, এটা হবে দাম স্তরের বৃদ্ধি। আর ক্রমাগত বৃদ্ধি হচ্ছে একবার দ্রব্য সামগ্রীর দাম স্তর বাড়ার পরে সহজেই আর কমবে না। একবার বাড়বে, বাড়ার পরে 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে যদি দামটা কমে যায়, একে দাম স্তরের ক্রমাগত বৃদ্ধি বলা হবে না। তাহলে মুদ্রাস্ফীতি কাকে বলে? দ্রব্য সামগ্রীর দাম স্তরের ক্রমাগত বৃদ্ধিকে মুদ্রাস্ফীতি বলে। আর যখন মুদ্রাস্ফীতি দেখা দেয়, টাকার মূল্য কমে যায়, দ্রব্য সামগ্রী কেনার সময় টাকার পরিমাণ বেড়ে যায় কিন্তু টাকার মূল্য কমে যায়, মানুষের ক্রয় ক্ষমতা কমে যায়। মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন যে সূচকের মাধ্যমে পরিমাপ করা হয় তাকে বলা হয় মুদ্রাস্ফীতি সূচক। অর্থাৎ এই মুদ্রাস্ফীতি একটি সূচকের মাধ্যমে পরিমাপ করা হয়। এই যে দামের বৃদ্ধি, এটি একটি সূচকের মাধ্যমে পরিমাপ করা হয়। আর যে সূচকের মাধ্যমে মুদ্রাস্ফীতি পরিমাপ করা হয় তাকে বলা হয় মুদ্রাস্ফীতি সূচক। এখন আমরা জানব মুদ্রার সংকোচন বা ডিফ্লেশন সম্পর্কে। মুদ্রার সংকোচন হচ্ছে মুদ্রাস্ফীতির সম্পূর্ণ বিপরীত ধারণা। তাহলে আমরা আগের সংজ্ঞা থেকে সংজ্ঞায়িত করতে পারি যে দ্রব্য সামগ্রীর দাম স্তরের ক্রমাগত হ্রাস পাওয়ার প্রবণতাকে বলা হয় ডিফ্লেশন বা মুদ্রাস্ফীতি। সেখানে ছিল ক্রমাগত বৃদ্ধি, এখানে হচ্ছে ক্রমাগত হ্রাস পাওয়ার প্রবণতা। এখানে দুইজন অর্থনীতিবিদের সংজ্ঞা আমরা উল্লেখ করতে পারি। একজন হচ্ছেন অধ্যাপক স্যামুয়েলসন। তার মতে মুদ্রা সংকোচন বলতে এমন একটা অবস্থা যখন অধিকাংশ দ্রব্য সামগ্রীর মূল্য এবং উৎপাদন হ্রাস পেতে থাকে। একই সঙ্গে আমাদের সংজ্ঞার মতোই যে দ্রব্য সামগ্রীর দাম যখন ক্রমাগতভাবে হ্রাস পেতে থাকবে, হ্রাস পাওয়ার প্রবণতাই হচ্ছে মুদ্রা সংকোচন। অধ্যাপক অর্থনীতিবিদ পল আইনজিক এর মতে মুদ্রা সংকোচন হলো একটা ভারসাম্যহীন অবস্থা। এখানে ভারসাম্যহীন অবস্থা বলা হয়েছে এজন্য যে দ্রব্য সামগ্রীর যোগান অপেক্ষা এখানে অর্থের যোগান কম হয় মুদ্রা সংকোচনের সময়। এর অর্থ হচ্ছে মানুষের হাতে উৎপাদিত দ্রব্য আছে, অনেক দ্রব্যের যোগানও আছে, কিন্তু ওই দ্রব্য ক্রয় করার জন্য মানুষের কাছে পর্যাপ্ত পরিমাণ অর্থ নেই। অর্থাৎ উৎপাদিত দ্রব্যের যোগান রয়েছে কিন্তু অর্থের যোগান কম। এজন্য বলা হচ্ছে যে এটি একটা ভারসাম্যহীন অবস্থা। এই ভারসাম্যহীন অবস্থায় কি হয়? দাম স্তরের নিম্নগতির প্রতিক্রিয়া হিসেবে এই ভারসাম্যহীন অবস্থার কারণে মানুষের কাছে যখন দ্রব্য সামগ্রীর যোগান অনেক বেশি থাকবে কিন্তু দ্রব্য সামগ্রী ক্রয় করার জন্য সেরকম অর্থ থাকবে না, তার প্রতিক্রিয়া হিসেবে দাম কমতে থাকবে, পণ্য সামগ্রীর দাম কমতে থাকবে এবং এই দাম কমার ফলে বিভিন্ন অর্থনৈতিক শক্তিগুলো সংকুচিত হয়ে আসবে, অর্থাৎ অর্থনৈতিক উন্নয়ন বাধাগ্রস্ত হবে। তো এক কথায় আমরা বলতে পারি দ্রব্য সামগ্রীর দাম স্তরের ক্রমাগত হ্রাস পাওয়ার প্রবণতাকে বলা হয় ডিফ্লেশন বা মুদ্রা সংকোচন। এখানে আরেকটা রিলেটেড কোশ্চেন ছিল, এরই সাথে আলাদা কোনো পেজে আলোচনা করা হয়নি, আমি বলে দিচ্ছি। প্রশ্নটি ছিল যে সরকারের কাছে তো টাকার মেশিন আছে, তাহলে সরকার কেন ইচ্ছা মতো প্রয়োজন অনুযায়ী কেন টাকা ছাপাচ্ছে না? এর টাকার মেশিন থাকা সত্ত্বেও কেন এত বেকার, কেন এত গরিব মানুষ, কেন মানুষ না খেয়ে মরছে, কেন সবাই সহযোগিতা পাচ্ছে না, আর্থিক সহযোগিতা পাচ্ছে না? যাদের কাছে টাকা নেই তারা কেন সরকারের কাছ থেকে আর্থিক সহযোগিতা পাচ্ছে না ইত্যাদি। তো সরকারের কাছে টাকার মেশিন থাকলেও সরকার ইচ্ছে মতো টাকা ছাপাতে পারে না। এর কারণ হচ্ছে একটি দেশের একটি আর্থিক বছরে মোট উৎপাদন ক্ষমতা অনুযায়ী সরকারকে টাকা ছাপাতে হয়। যেমন ধরা হোক 2020-21 অর্থ বছরে বাংলাদেশের মোট উৎপাদন ক্ষমতা হচ্ছে 500,000 কোটি টাকা। এখানে বাংলাদেশ ব্যাংক সরকারি অনুমোদন ক্রমে
500,000 কোটি টাকার নোট ছাপাবে। যদি এর চেয়ে বেশি টাকা ছাপায় তাহলে যেটা হবে, উৎপাদন তো আগের মতোই থাকবে, কিন্তু জনগণের হাতে অনেক বেশি টাকা থাকবে। জনগণ 5 টাকা দামের চকলেট 50 টাকা দিয়ে 500 টাকা দিয়েও ক্রয় করতে রাজি থাকবে। এর ফলে উৎপাদন ঠিক থেকে যেহেতু জনগণের হাতে টাকার পরিমাণ খুব বেশি, দ্রব্য সামগ্রীর দাম বেড়ে যাবে, মুদ্রাস্ফীতি দেখা দিবে। ওকে, যদি এর বিপরীতটা হয়, অর্থাৎ দেশের উৎপাদন ক্ষমতা যতদূর আছে, যদি টাকা তার চেয়ে কম পরিমাণ ছাপানো হয়, অর্থাৎ যেমন উৎপাদন ক্ষমতা হচ্ছে 500,000 কোটি টাকা, বাংলাদেশ ব্যাংক টাকা ছাপিয়েছে 400,000 কোটি টাকা। তো এখানে যেটা হবে, দ্রব্য সামগ্রীর যোগান তো আগের মতোই থাকবে, কিন্তু সেই দ্রব্য সামগ্রী কেনার জন্য জনগণের হাতে পর্যাপ্ত পরিমাণের অর্থ থাকবে না। এর ফলে দ্রব্য সামগ্রীর দাম কমতে থাকবে, অর্থাৎ মুদ্রার সংকোচন দেখা দেবে। তাই মুদ্রার সংকোচন এবং মুদ্রাস্ফীতির কুফলগুলো থেকে অর্থনীতিকে রক্ষা করার জন্য, স্বাভাবিক পরিস্থিতিতে অর্থনীতি চালানোর জন্য সরকারের কাছে টাকার মেশিন থাকলেও সরকার ইচ্ছে মতো টাকা ছাপাতে পারে না। এখন আমরা জানব অর্থনৈতিক প্রবৃদ্ধি কী। অর্থনৈতিক প্রবৃদ্ধির সংজ্ঞা জানার আগে আমরা জেনে নেব জিডিপি বা মোট দেশজ উৎপাদন বা গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট কী। কোনো একটি নির্দিষ্ট সময়ে, অর্থাৎ একটি আর্থিক বছরে কোনো দেশে যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য সামগ্রী ও সেবাকর্ম উৎপাদিত হয় তার সমষ্টি হচ্ছে মোট দেশজ উৎপাদন বা জিডিপি। এখানে যখন আমরা জিডিপির সংজ্ঞা পড়ব, তখন আসলে সংজ্ঞাটাকে আরেকটু ক্লারিফাই করতে হবে যে কোনো দেশের অভ্যন্তরীণ সীমানার মধ্যে একটি নির্দিষ্ট আর্থিক বছরে মোট যে পরিমাণ পণ্য ও সেবা, চূড়ান্ত যে দ্রব্য সামগ্রী বা সেবাকর্ম উৎপাদিত হয় তার সমষ্টিকে বলা হয় মোট দেশজ উৎপাদন। অর্থাৎ এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে দেশের অভ্যন্তরীণ ভৌগোলিক সীমার মধ্যে একটি আর্থিক বছরে কোনো দেশে যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য সামগ্রী ও সেবাকর্ম উৎপাদিত হয় তাকে বলা হয় মোট দেশজ উৎপাদন, ডোমেস্টিক প্রোডাক্ট। জিডিপি হিসেব করার সময় দেশের ভিতরে যারা অবস্থান করছে, হতে পারে কোনো বাংলাদেশি, হতে পারে কোনো আমেরিকান নাগরিক, হতে পারে কোনো আফ্রিকান নাগরিক, সবার আয় অন্তর্ভুক্ত হবে, সবার উৎপাদন অন্তর্ভুক্ত হবে। কিন্তু যখন আমরা জিএনপি হিসেব করব, তখন বাংলাদেশি মানুষ যেখানে যেখানে আছে, হতে পারে বাংলাদেশি মানুষ সৌদি আরব আছে, বা মালয়েশিয়ায়, বা কুয়েতে, কাতারে, আমেরিকায়, যুক্তরাজ্যে ইত্যাদি বিভিন্ন স্থানে বাংলাদেশি মানুষ অবস্থান করছে, প্রবাসী বাংলাদেশের অবস্থান করছে, তাদের ইনকামগুলো শুধু জিএনপিতে, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, মোট জাতীয় উৎপাদনে কাউন্ট হবে। কিন্তু মোট দেশজ উৎপাদনে ভৌগোলিক সীমার ভিতরে, একটি নির্দিষ্ট ভৌগোলিক সীমার মধ্যে যারা আছে তাদের আয় এবং উৎপাদন কাউন্ট করা হবে। ওকে, আমরা এখন জানবো অর্থনৈতিক প্রবৃদ্ধি কী, ইকোনমিক গ্রোথ কী। অর্থনৈতিক প্রবৃদ্ধি বলতে একটি নির্দিষ্ট সময়ে একটি দেশের অর্থনীতিতে পণ্য সেবার উৎপাদন বৃদ্ধিকে বোঝায়। সাধারণত কোনো দেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপির বৃদ্ধির শতকরা হারকে অর্থনৈতিক প্রবৃদ্ধি হিসেবে আখ্যায়িত করা হয়। অর্থাৎ জিডিপির যদি পরিমাণ বাড়ে, এই যে যতটুকু বাড়লো জিডিপি আগের বছরের তুলনায়, তার শতকরা হারকেই বলা হবে অর্থনৈতিক প্রবৃদ্ধি। একটি দেশ অর্থনৈতিকভাবে কতটা সমৃদ্ধ, অর্থনৈতিকভাবে সে কতটা উন্নতি সাধন করছে, তার প্রধান নিয়ামক অর্থনৈতিক প্রবৃদ্ধি। সহজ ভাষায় অর্থনৈতিক প্রবৃদ্ধি বলতে মোট দেশজ উৎপাদনের, অর্থাৎ জিডিপির বর্ধিত অংশের শতকরা মানকে
বোঝায়। বাৎসরিক প্রবৃদ্ধি হিসেবের সময় বছরান্তে পণ্য ও সেবার মূল্যমান চলতি মূল্যে নিরূপিত হতে পারে, তবে বছরান্তে পণ্য ও সেবার চলতি মূল্য নিরূপিত মূল্যমান মূল্যস্ফীতির অনুপাতে সমন্বয় করা যেতে পারে। তাতে মোট দেশজ উৎপাদনের প্রকৃত পরিমাণ পাওয়া যাবে। এখন আমরা জানব বর্তমান করোনা সংকটে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির অবস্থা। করোনা সংকটের প্রায় প্রথম দিকে আমাদের অর্থমন্ত্রী আশার বাণী শুনিয়েছিলেন যে এই বছরেও অর্থনৈতিক প্রবৃদ্ধি 8% কাছাকাছি থাকবে। এটি 18-19 অর্থ বছরে ছিল 8.13। এই অর্থ বছরে অর্থাৎ চলমান অর্থ বছরে 19-20 অর্থ বছরে 8.2% নেওয়ার লক্ষ্যমাত্রা ছিল। তো আমাদের অর্থমন্ত্রীর পূর্বাভাস অনুযায়ী, এপ্রিলের পূর্বাভাস অনুযায়ী এই বছরও প্রবৃদ্ধির হার 8% কাছাকাছি হবে বলে আশা করা হয়েছিল। কিন্তু করোনা সংকটের সময় বিশ্বব্যাংক বা IMF ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এর পূর্বাভাস অনুযায়ী এ বছরের প্রবৃদ্ধির হার শুধু কমে থেমে থাকবে না, আগামী বছর প্রবৃদ্ধির হার তা আরও কমে 1.2% বা 2.9% হতে পারে, অর্থাৎ 1.2% থেকে 2.9% হতে পারে। বিশ্বব্যাংকের পূর্বাভাস অনুযায়ী বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির হার 2-3% মধ্যে নেমে আসতে পারে এবং এই হার থেমে থাকবে না, কমতে তা 1.2% থেকে 2.9% পর্যন্ত হতে পারে। কিন্তু পরের বছরে অর্থাৎ 2021-22 অর্থ বছরে তা 2.2% থেকে 3.9% পর্যন্ত হতে পারে। জিডিপির প্রবৃদ্ধি কি দেশের উন্নয়ন? একটি প্রশ্ন থেকে যায়, উন্নয়ন এবং প্রবৃদ্ধি কি একই জিনিস বা একই ধারণা? না, জিডিপির প্রবৃদ্ধি মানেই যে দেশের উন্নয়ন তা সরাসরি বলা যাবে না। প্রবৃদ্ধি বলতে নির্দিষ্ট সময়ে দেশের জাতীয় উৎপাদন এবং মাথাপিছু আয়ের বৃদ্ধি পাওয়াকে বোঝায়। অর্থাৎ কোনো দেশের জাতীয় আয় বা মাথাপিছু উৎপাদন যখন বাড়বে তখনই বলা হয় যে দেশে প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। কিন্তু জাতীয় আয় এবং মাথাপিছু উৎপাদন বাড়লেই হবে না, যদি প্রকৃত জাতীয় আয় এবং প্রকৃত মাথাপিছু উৎপাদন বাড়ে তাহলেই বলা যাবে অর্থনৈতিক উন্নয়ন সাধন হয়েছে। এখানে প্রকৃত জাতীয় আয় এবং প্রকৃত মাথাপিছু উৎপাদন বৃদ্ধি বলতে বোঝানো হচ্ছে যে জাতীয় আয় বাড়লো, জাতীয় উৎপাদনও বাড়লো, কিন্তু এই প্রবৃদ্ধির সুফল যদি দেশের প্রত্যেকটি মানুষের কাছে না পৌঁছায় তাহলে বলা যাবে না অর্থনৈতিক উন্নয়ন হয়েছে। কিন্তু জাতীয় আয় বাড়লে, জাতীয় উৎপাদন বাড়লে অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে বলা যাবে। কিন্তু জাতীয় আয় এবং জাতীয় উৎপাদন বৃদ্ধির সাথে সাথে যদি অর্থনৈতিক কল্যাণ সাধিত না হয়, আর্থসামাজিক এবং অর্থনৈতিক অবকাঠামোর উন্নয়ন না হয়, তাহলে অর্থনৈতিক উন্নয়ন হয়েছে এ কথা বলা যাবে না। সুতরাং আমরা মন্তব্যে বলতে পারি জিডিপির প্রবৃদ্ধি মানে দেশের উন্নয়ন নয়। এটি আমরা আলোচনা করেছি প্রবৃদ্ধি উন্নয়নের মধ্যে যে পার্থক্য রয়েছে। যাদের প্রয়োজন তারা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এখন আমরা জানব কর কি। করের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ট্যাক্স। কর হচ্ছে সরকারকে বাধ্যতামূলকভাবে প্রদেয় অর্থ, যার বিনিময়ে জনগণ সরকারের নিকট থেকে প্রত্যক্ষ কোনো সুবিধা প্রত্যাশা করতে পারে না। আবারও বলছি, কর হচ্ছে সরকারকে বাধ্যতামূলকভাবে প্রদেয় অর্থ, যার বিনিময়ে জনগণ সরকারের নিকট থেকে প্রত্যক্ষ কোনো সুবিধা প্রত্যাশা করতে পারে না। আমি সরকারকে ট্যাক্স দিচ্ছি,
আয়কর দিচ্ছি, আমার টাকা দিয়ে সরকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড করছে, এর বিনিময়ে আমি সরকারের কাছ থেকে প্রত্যক্ষ কোনো সুবিধা আদায় করতে পারছি না ঠিকই, কিন্তু আমি সরকারি হাসপাতালে অ্যাডমিট নিচ্ছি যখন অসুস্থ হই, আমি পাবলিক ইউনিভার্সিটি বা সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হচ্ছি, পড়াশোনা করছি, আমি সরকারি বিনোদন পার্কগুলোতে ঘুরছি, আমি সরকারি রাস্তাঘাটে হাঁটছি। তো এগুলোর মাধ্যমে, এই সুবিধা ভোগ করার মাধ্যমে আমি এইসব উন্নয়ন কর্মকাণ্ড থেকে সুযোগ সুবিধা নিচ্ছি, কিন্তু সরকারের কাছ থেকে এইসব সুযোগ সুবিধা আমি পরোক্ষভাবে গ্রহণ করছি, কিন্তু সরকারের কাছে ট্যাক্সের বিনিময়ে আমি প্রত্যক্ষ কোনো সুবিধা প্রত্যাশা করতে পারবো না। তাহলে কর হচ্ছে বাধ্যতামূলকভাবে প্রদেয় অর্থ, যার বিনিময়ে জনগণ সরকারের কাছ থেকে প্রত্যক্ষ কোনো সুবিধা প্রত্যাশা করতে পারে না। বিভিন্ন প্রকার কর রয়েছে, যেমন আয়কর, সম্পদ কর, দান কর, বিক্রয় কর, মূল্য সংযোজন কর, যানবাহন কর, আমদানি কর, রপ্তানি কর ইত্যাদি। এখানে প্রত্যক্ষ কর এবং পরোক্ষ কর উভয়েরই উদাহরণ দেওয়া আছে। বিভিন্ন ধরনের করের মধ্যে আমরা প্রত্যক্ষ কর এবং পরোক্ষ কর এবং তাদের কিছু উদাহরণ নিয়ে আলোচনা করব। প্রত্যক্ষ কর বা ডিরেক্ট ট্যাক্স, সহজ ভাষায় যখন আমার পকেট থেকে টাকা সরাসরি সরকারি কোষাগারে জমা হবে, অর্থাৎ আমি টাকা দিব, জমা হবে সরকারি কোষাগারে, এটি হচ্ছে প্রত্যক্ষ কর। যেমন আয়কর এবং সম্পদ কর। আয়করের ক্ষেত্রে আমার বেতন থেকে টাকা আমি দিই, সরকারি কোষাগারে জমা হয়ে যায়, মাঝখানে কোনো মিডিয়া নেই। ওকে। আর পরোক্ষ কর হচ্ছে যে আমার টাকা আমি দিব, কর হিসেবে আমি কর দিব, কিন্তু এই টাকাটা সরাসরি সরকারি কোষাগারে জমা হবে না, ব্যবসায়ী কর্তৃক বা আদায়কৃত কর্তৃপক্ষ কর্তৃক সরকারি কোষাগারে জমা দেওয়া হয় পরোক্ষ কর। এখানে প্রত্যক্ষ কর বলতে আয়কর ও সম্পদ করকে বোঝানো হয়। আর পরোক্ষ করে রয়েছে ভ্যাট, মূল্য সংযোজন কর বা পণ্য সেবা উৎপাদনে বিক্রয়, আমদানি, রপ্তানি, অভ্যন্তরীণ ব্যবসা বাণিজ্য ইত্যাদি ক্ষেত্রে যে কর আরোপ করা হয়। এখন আমরা জানব ভ্যাট বা ভ্যালু অ্যাডেড ট্যাক্স সম্পর্কে। ভ্যাট কি? কোনো পণ্যের কাঁচামালকে চূড়ান্ত পণ্যে রূপ দেওয়ার জন্য যত টাকা মূল্য সংযোজিত হয়, যে পরিমাণ মূল্য সংযোজিত হয়ে কাঁচামালটি চূড়ান্ত পণ্যে রূপান্তরিত হয়েছে, সেই পরিমাণ মূল্যের উপর যে কর আরোপ করা হয় তাকে বলা হয় মূল্য সংযোজন কর। যেহেতু সংযোজিত মূল্যের উপরই কর আরোপ করা হবে, এখানে কাঁচামালের যে মূল্য ছিল তার উপর নয়, কাঁচামালকে চূড়ান্ত পণ্যে রূপান্তর করার জন্য যে পরিমাণ মূল্য সংযোজিত হয়েছে তার উপর যে ট্যাক্স আরোপ করা হবে তাই হচ্ছে মূল্য সংযোজন কর। এখানে একটি উদাহরণ দেওয়া আছে। একটি পণ্য কাঁচামাল যখন ছিল, কাঁচামালের মূল্য ছিল 5,000 টাকা এবং অন্যান্য আনুষঙ্গিক মূল্য চূড়ান্ত পণ্য তৈরি করা পর্যন্ত লাভসহ রয়েছে 12,000 টাকা, মূল্য সংযোজিত হয়েছে 12,000 টাকার। এখন পণ্যটির বিক্রয় মূল্য 17,000 টাকা। এখন সরকার কি করবে? 12,000 টাকার উপর ট্যাক্স আরোপ করবে না 17,000 টাকার উপর ট্যাক্স আরোপ করবে? পণ্যের মূল্য 17,000 টাকা, কিন্তু কাঁচামালের মূল্য ছিল 5,000 টাকা। এখন 17,000 টাকা থেকে 5,000 টাকা বিয়োগ করে এই সংযোজিত মূল্য 12,000 টাকার উপর ভ্যাট আরোপ করা হবে। আমরা জানি যে বাংলাদেশে ভ্যাট শতকরা 15 টাকা হারে ভ্যাট আরোপ করা হয়, অর্থাৎ কোনো পণ্যের দাম যদি 100 টাকা হয় আর তার ভ্যাট সংযোজিত মূল্য যদি 100 টাকা হয় তার উপর ভ্যাট দিতে হবে 15 টাকা। তো এখানে 12,000 টাকার উপর 15% ভ্যাট আরোপ করা হয়েছে। ভ্যাটের পরিমাণ হচ্ছে 1,800 টাকা। এই ভ্যাট আমরা যখন পণ্য ক্রয় করতে যাই বা আমদানি রপ্তানি করতে যাই বা উৎপাদন বা বিক্রয়ের সময় আমরা সরাসরি সরকারি কোষাগারে জমা দিতে পারি না, আদায়কৃত কর্তৃপক্ষ বা ব্যবসায়ীর কাছে আমরা এটা জমা দিই, তারা সরকারি কোষাগারে জমা দিয়ে থাকে। যেহেতু আমার পকেট থেকে টাকা সরাসরি সরকারি কোষাগারে জমা হবে না, তাই এটি হচ্ছে পরোক্ষ কর। আমরা এখন জানবো কালো টাকা কি। কালো টাকা সাদা করা বলতে
কি বোঝানো হয়। কালো টাকার নির্দিষ্ট কোনো সংজ্ঞা নেই। কর আইন বা মানি লন্ডারিং প্রতিরোধ আইনেও এর কোনো সংজ্ঞা নেই। তবে একটা প্রচলিত ধারণা আছে, কর আইনে কালো টাকার সংজ্ঞা না থাকলেও অপ্রদর্শিত আয় কথাটির উল্লেখ রয়েছে। সে আইন অনুযায়ী অপ্রদর্শিত আয় হলো কালো টাকা, অর্থাৎ যে আয় করদাতা কর ফাঁকি দেওয়ার উদ্দেশ্যে তার আয়কর রিটার্নে প্রদর্শন করেনি তা কালো টাকা বলে ধরে নেওয়া হয়। অর্থাৎ করদাতা যখন কর ফাঁকি দেওয়ার জন্য তার আয়ের একটা অংশ অপ্রদর্শিত রাখে, যা কম টাকা শো করলে কম টাকা কর আসবে, এজন্য সে তার আয়ের একটা অংশ যখন অপ্রদর্শিত রাখে বা প্রকাশ করে না কর কর্তৃপক্ষের কাছে, তখন সেই অপ্রদর্শিত আয়কে বলা হয় কালো টাকা। এখন অপ্রদর্শিত আয় আবার দুই রকমের হতে পারে। একটি হচ্ছে বৈধভাবে উপার্জিত অপ্রদর্শিত আয়, আর একটি হচ্ছে অবৈধভাবে উপার্জিত অপ্রদর্শিত আয়। নির্দিষ্ট পরিমাণ কর এবং জরিমানা দিয়ে কালো টাকাকে মূলধারার অর্থনীতির ভেতরে যখন অন্তর্ভুক্তির চেষ্টা করা হয়, তখন তাকে প্রচলিত ভাষায় কালো টাকা সাদা করা বলা হয়। অর্থাৎ নির্দিষ্ট পরিমাণ জরিমানা এবং কর দিয়ে যখন কালো টাকাকে বিভিন্ন খাতে বিনিয়োগের সুযোগ দেওয়া হয়, অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগের সুযোগ দেওয়া হয়, সেই প্রসেসকে বলা হয় কালো টাকা সাদা করা। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে বঙ্গবন্ধু হত্যা পর্যন্ত দেশে কালো টাকা সাদা করার কোনো সুযোগ ছিল না। 1975 সালে সামরিক সরকার এক ফরমান জারির মাধ্যমে দেশে প্রথম কালো টাকা সাদা করার সুযোগ দেন। তারপর থেকে এই সুযোগ বিভিন্নভাবে দেওয়া হচ্ছে। বর্তমানে আয়কর আইন 19-এর ই ধারার 3-এর ঘ উপধারা অনুযায়ী বেআইনি এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে অর্জিত আয় যথাযথ আয়কর এবং 10% জরিমানা দিয়ে সাদা করা যাবে না। আওয়ামী লীগ সরকারের আমল থেকে এই সুযোগ কমানো শুরু হয়েছে। এখন প্রধানত দুটি ক্ষেত্রে কালো টাকা বিনিয়োগ করার ব্যবস্থা রয়েছে, শেয়ার বাজার এবং স্থাবর সম্পত্তি। অতীতে কালো টাকা সাদা করার জন্য 10% কর প্রদান করাই যথেষ্ট ছিল। বর্তমানে নিয়মিত করের সঙ্গে 10% জরিমানা দিতে হবে, পেনাল্টি বেশি বর্তমানে। শেয়ার বাজারে কালো টাকা সাদা করার জন্য দুইটা ক্ষেত্র রয়েছে, একটা হচ্ছে শেয়ার বাজারে বিনিয়োগ, আর একটা হচ্ছে স্থাবর সম্পত্তিতে বিনিয়োগ। তো শেয়ার বাজারে কালো টাকা বিনিয়োগের সুযোগ রাখা হয়েছে মূলত বাজারকে চাঙা রাখার জন্য, বৃহৎ পরিসরে দেখলে পুঁজিবাজার শক্তিশালী করার জন্য। পুঁজিবাজার শক্তিশালী থাকলে সাধারণ মানুষ তাদের ছোটো ছোটো সঞ্চয়গুলো বাজারে বিনিয়োগ করতে উৎসাহিত হয়। অর্থাৎ মানুষ যখন বিনিয়োগ করে এটা বুঝতে পারে যে এখানে বিনিয়োগ করলে বিনিয়োগের টাকাটা ফেরত পাওয়ার 100% সম্ভাবনা আছে, অর্থাৎ পুঁজিবাজার শক্তিশালী, পুঁজিবাজারে অনেক মূলধন রয়েছে, তখন কিন্তু মানুষ তাদের সঞ্চয়গুলো পুঁজিবাজারে বিনিয়োগ করতে উৎসাহী হয়। এই ছোট সঞ্চয়গুলো আবার মেধাবী উদ্যোক্তাদের হাতে বড় পুঁজি হয়ে জমা হয়। উদ্যোক্তাগণ এই পুঁজি দিয়ে নিজেদের বড় বড় পরিকল্পনাগুলো বাস্তবায়নের সুযোগ পেয়ে থাকেন। সবচেয়ে বেশি সুবিধা পান সেই সকল উদ্যোক্তা যাদের বড় কোনো বিনিয়োগ করার ক্ষমতা নেই। এখন আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে সরকারের দেওয়া আইনি সুযোগ নিয়ে কালো টাকা সাদা করে নিলে কালো টাকার মালিকদের সুবিধা হয়, তারা অন্ধকার জগৎ ছেড়ে আলোতে চলে আসতে পারেন, অর্থনীতির মূলধারায় এসে দেশজ উৎপাদনে অগ্রণী ভূমিকা রাখতে পারেন। কিন্তু আমাদের মনে রাখতে হবে বাস্তব পরিস্থিতি একেবারেই ভিন্ন। কালো টাকা দিয়ে যদি বেশি উপার্জন করা যায়, ছেলে মেয়েকে বিদেশে লেখাপড়া করানো যায়, কানাডায় বা মালয়েশিয়ায় যদি নিশ্চিত এবং উন্নত ভবিষ্যৎ গড়ে তোলা যায়, কর স্বর্গে বিনিয়োগ করে যদি করের হাত থেকে রেহাই পাওয়া যায়, তবে কোন দুঃখে নিয়মিত কর এবং জরিমানা দিয়ে কালো টাকা সাদা করা হবে এমন কাজ কোনো বোকা মানুষও করবে না। অর্থাৎ বলা হচ্ছে যে মহৎ উদ্দেশ্য নিয়ে কালো টাকা সাদা করার ক্ষেত্রগুলো রাখা হয়েছে, যে কালো টাকা এই দুই ক্ষেত্রে শেয়ার বাজার এবং স্থাবর সম্পত্তিতে বিনিয়োগ করা হবে, এটি দেশজ উৎপাদনে ভূমিকা রাখবে, আসলে এই বাস্তব পরিস্থিতি এরকম নয়।
কালো টাকার মালিকেরা কর এবং জরিমানা ঠিকই দিচ্ছে, কিন্তু ওই কালো টাকা দেশে বিনিয়োগ না করে অন্য দেশের তাদের নিজের অ্যাকাউন্টে জমা রাখছে। সুইজারল্যান্ডে, কানাডা, মালয়েশিয়ায় যেয়ে তারা বিনিয়োগ করছে। ফলে কালো টাকা সাদা করার যে সুফল, তা দেশের অর্থনীতি এই সুফল থেকে বঞ্চিত হচ্ছে। কালো টাকাকে যদি আমরা অর্থনীতির মূল ধারায় ফিরিয়ে নিতে চাই, অর্থাৎ কালো টাকা দিয়ে যদি দেশজ উৎপাদন বাড়াতে চাই বা দেশজ উৎপাদনের কাজে লাগাতে চাই, তাহলে প্রথমেই দরকার কালো টাকা বানানোর যে পথগুলো সেটি বন্ধ করে দেওয়া, দুর্নীতি দমন করা, বিদেশে টাকা পাচারের পথ বন্ধ করা, কালো টাকা সাদা করার আইনি পথ বন্ধ করা, কালো টাকাওয়ালাদের আইনের আওতায় নিয়ে আসা। তারপর দরকার আইনের শাসন, উন্নত শিক্ষা, নৈতিক শিক্ষা, উন্নত চিকিৎসা, বাসস্থানের ব্যবস্থা করা, লাভজনক বিনিয়োগের পরিবেশ সৃষ্টি করা। কালো টাকার মালিকরা যখন দেখবে দেশেই লাভজনক বিনিয়োগের পরিবেশ রয়েছে, তারা নিশ্চয়ই বিদেশের মাটিতে যেয়ে বিনিয়োগ করবে না। এই কাজগুলো আসলে সহজ নয়, দীর্ঘ সময়ের ব্যাপার। এগুলো তাৎক্ষণিকভাবে করা যাবে না, অনেক সময় লাগবে। তবে সময় যতই লাগুক না কেন, শুরুটা এখনই করা দরকার। প্রস্তুতি পর্ব শুরু করতে হবে কালো টাকা সাদা করার আইনি পথ বন্ধ করার মাধ্যমে, যে কাজটা এখনই এই বাজেটে করা যায়। সরকার না চাইলে উচ্চ আদালতে একটি পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন ঠুকে দিলে এই আইনটির হাত থেকে জাতির নৈতিকতা মুক্তি লাভ করতে পারে। এখানে বলা হচ্ছে, যদি সরকার কালো টাকার বিরুদ্ধে না যায়, তারপরেও উচ্চ আদালতে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন নামে একটা যখন মামলা দেয়া হবে, পাবলিক ইন্টারেস্টে যখন একটা মামলা দেয়া হবে, তখন এই আইনটির হাত থেকে জাতি মুক্তি লাভ করবে। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা যেটা বুঝলাম, কালো টাকা যে উদ্দেশ্য নিয়ে সাদা করার হয়, আসলে সেই উদ্দেশ্য সফল হয় না, অর্থাৎ কালো টাকা সাদা হয় না। তো শিক্ষার্থীবৃন্দ, তোমাদের যদি কারো কোনো সমস্যা থাকে আজকের ক্লাসে, তোমরা অবশ্যই কমেন্টসে জানাবে। এবং তোমাদের কিছু হোমওয়ার্কস দিয়ে রাখছে। বাংলাদেশের 2020-21 অর্থ বছরের যে প্রস্তাবিত বাজেট, সেটি সম্পর্কে তোমরা জানার চেষ্টা করবে, এবং বাজেটের যে অংশ তোমাদের বুঝতে সমস্যা হচ্ছে তা কমেন্টসে জানাবে। নেক্সট ক্লাস ইনশাআল্লাহ আমরা বাংলাদেশের অর্থনীতি এবং বাংলাদেশের 2020-21 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট এর বিভিন্ন দিক নিয়ে আমরা আলোচনা করব। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফিজ।